যে কোনো কাজ যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে আর ধৈর্য সহকারে করেন তাহলে সেই কাজটা কিন্তু কষ্টের পরিবর্তে আপনার কাছে অনেকটাই সহজ মনে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে আমি এখানে আমার জন্য সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো আরহামের বাবা দুইজনই এখনও ঘুমিয়ে আছে। তো সকালে উঠেই কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম, অনেক সুন্দর বাতাস হচ্ছিল। তো চিন্তা করলাম যে নাস্তাটা করে নিই। তো ইদানিং চেষ্টা করছি একটু ডায়েট মেনটেন করার জন্য, একটু হেলদি খাবার খাওয়ার জন্য। আজকে নাস্তার জন্য এখানে নিয়েছি একটা ডিম সিদ্ধ, আর আমি ওটস দিয়ে যে ডেজার্টটা বানাই সেটা বানিয়েছি। তো বাসায় অর্ধেক অ্যাপেল ছিল, তো সেই অ্যাপেল, দুধ আর একটু খেজুর দিয়ে আমি ডেজার্টটা করে নিয়েছি। আমি না আগে কিন্তু ওটসটা একদমই খেতে পারতাম না, কিন্তু এখন অল্প অল্প করে খেতে খেতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আর ওটসটা খেলে কিন্তু পেটটা বেশ অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে, খুব একটা ক্ষুধা লাগবে না। ঠিক এমনই অনেক জিনিস আছে হয়তোবা শুরুর দিকে আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু যখন সেই জিনিসটার সাথে আমরা অল্প অল্প করে অভ্যস্ত হয়ে যাই তখন কিন্তু দেখবেন সেই কাজটা বা সেই খাবারটা আপনার কাছে ভালো লাগতে শুরু করবে। আজকে গরমে পেট ঠান্ডা করার মতন খাবার রান্না করব। গরমের সময় কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না, আর বেশি খাওয়া উচিতও না। তো আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে সজনে ডাঁটা আর আলু দিয়ে ঝোল করব, আর একটু গুঁড়া মাছ রান্না করব কাঁচা আম দিয়ে, আর একটু শাক ভাজি করব। এই ধরনের খাবারগুলো গরমের সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর টক জাতীয় খাবারটা তো আমার কাছে বেশিই পছন্দ, গরমের সময় খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার গত ভিডিওতে আমার পিঠা বানানো দেখে সব আপুরা অনেক বেশি প্রশংসা করেছেন, আর সবার কাছে বলেছেন অনেক বেশি ভালো লেগেছে। তো শিমুল আপু বলছিলেন যে আপুর তো পিঠাগুলো দেখেই খেতে ইচ্ছা করছে। সত্যি আপুর অ্যাড্রেস যদি আমার জানা থাকতো আমি আপুর কাছে এই পিঠাগুলো পাঠিয়ে দিতাম। কেউ যখন আমার রান্না করা কোনো খাবার খেতে চায় আমার খুব ইচ্ছা করে তাকে খাওয়ানোর জন্য। যতক্ষণ পর্যন্ত তাকে খাওয়াতে না পারি আমার মনটা ভালো লাগে না। আমার তো ইচ্ছা করে আমার সব ভালোবাসার আপুগুলোকে যদি আমার রান্না করা খাবার খাওয়াতে পারতাম তাহলে কতই না মজা হতো। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে কুমড়ো বড়ি আর সজনে ডাঁটাটা দিয়ে দিয়েছি। সজনে ডাঁটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব। আমি না আগে সজনে ডাঁটা একদমই খেতে পারতাম না, কিন্তু এখন খেতে খেতে খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। আমাদের কুমিল্লা অঞ্চলে সজনে ডাঁটা খায় ওদিকের মানুষ, কিন্তু অতটাও পছন্দ করে খায় না। কিন্তু আমার শ্বশুরবাড়ির অঞ্চলের মানুষের এই ধরনের ডাঁটা বলতেই তারা অজ্ঞান, খুবই পছন্দ করে। বেশিরভাগ দেখা যায় আমার শাশুড়িকে দেখতাম সরষে দিয়ে রান্না করতো। তো সরষে দিয়ে রান্নাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমার কাছে বেশিরভাগ আম ডাল দিয়ে রান্না করলে একটু খেতে পারি, আর এইভাবে মাছের ঝোল করলে ভালো লাগে। তারপরে সেদিন শুটকি দিয়ে করেছিলাম, সেটাও মজা লেগেছিল। আপনার নিজের অঞ্চল ছাড়া অন্য কোনো অঞ্চলে যদি আপনার বিবাহ হয়ে থাকে তাহলে কিন্তু এই জিনিসটা একটা মেয়ের জন্য মেনে নেওয়া একটু কষ্টকর হয়ে যায়। কারণ বিয়ের পরপর দেখা যায় আপনি বাসায় এক ধরনের খাবার খেয়েছেন, শ্বশুরবাড়িতে এসে এক ধরনের খাবার, তখন কিন্তু আপনি মুখ ফুটে বলতেও পারবেন না, কিন্তু আবার খেতেও পারবেন না। তো আমারও কিন্তু শুরুর দিকে এমনটাই হয়েছিল, কিছু বলতেও পারতাম না, খেতেও কষ্ট হতো। কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু রান্না বান্নার সব ভারই আমার হাতে তুলে দিয়েছিলেন এবং বলেছিলেন তোমার যেটা খেতে ইচ্ছা করবে, তুমি যেভাবে খেতে পছন্দ করো সেভাবেই করবে। আর আমার শাশুড়ি মা আমাদের অঞ্চলের রান্নাগুলোও খুব পছন্দ করতেন। তো দেখা যেত আমি সব রকমেরই করতাম, মা যেভাবে খেতে চাইতো সেভাবেও করতাম, আমার মাঝে মাঝে যেভাবে ভালো লাগতো সেভাবেও করার চেষ্টা করতাম। এভাবে কিন্তু মিলেমিশেই আমি আর আমার শাশুড়ি থাকতাম। মা এই যে ছোটো মাছটা আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে ভীষণ পছন্দ করতো, কিন্তু মা আবার টক খাবারটা বেশি একটা খেতে পারতো না। কিন্তু আমি গুঁড়া মাছ রান্না করলেই একটু টক দিতে পছন্দ করতাম। তো দেখা যেত একদিন মার মতন রান্না করতাম, আরেকদিন আমি যেভাবে খাই সেভাবে রান্না করতাম। আর এখন তো আরহামের বাবা ছোটো মাছ একদমই খায় না, তো এখানে কিন্তু শুধু আমার জন্য রান্না করছি, এর জন্য একদম অল্প একটু মাছ আর একটা টমেটো দিয়ে রান্না করছি। আর এখানে একটু কাঁচা আম দিয়েছি।
তো এইভাবে হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট এখন কিন্তু বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে শাকটাও বাগার দিয়ে নিব। আমি এখানে ডাঁটা শাক ভাজি করছি। তো আরহামের জন্য কিন্তু আমি টমেটো আর একটা ডিম দিয়ে একটু শুকশুকা টাইপের করে নিয়েছি, কারণ প্রত্যেক দিন দেখা যায় আলাদা রকমের তরকারি রান্না করতে কিন্তু ভালোও লাগে না। আর ও সবসময় কিন্তু তরকারি জাতীয় খাবারটা খেতেও চায় না, মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের কিছুও করে দিই। তো আজকে দেখা যাবে আমি ওকে একটু শাক দিয়ে তারপর ওই টমেটো শুকশুকা দিয়ে খাইয়ে দিব। আর এখানে কিন্তু কয়েক রকমের শাক নিয়ে আসা হয়েছিল। তো এই শাকগুলো কিন্তু এখন একবারে বেছে সুন্দরভাবে আমি পলি ব্যাগে করে রেখে দিব। তো শাক কিনলে দেখা যায় আমি সবসময় একটু বেশি করেই শাক কিনি, কারণ কয়েকদিন ধরে খেতে পারি। আমার অনেক আপুরাই আছে আমার রান্নাঘরটা ভীষণ রকমের পছন্দ করে। তো রান্নাঘরটা কিভাবে সবসময় এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি অনেকেই জানতে চান। তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব অল্প সময়ের ভিতরে কাজ করলেই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। রান্নাঘরটা সবসময় চকচকে ঝকঝকে রাখার জন্য হাতে মাত্র 10 মিনিট সময় প্রয়োজন। আপনার রান্নাবান্না শেষে মাত্র 10টা মিনিট সময় দিলেই কিন্তু আপনার রান্নাঘরটা সবসময় দেখবেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো আমি কিন্তু এভাবেই কাজ করি, রান্না শেষ হয়ে গেলে সব কিছু গুছিয়ে নিয়ে চুলার আশপাশ থেকে শুরু করে যা যা দরকার সেগুলো সাথে সাথে ক্লিন করে নিই। এতে করে কিন্তু আমার রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করার তেমন একটা প্রয়োজন পড়ে না। ডিপ ক্লিন করেই দেখা যায় মাসে একবার কি দুইবার, কিন্তু রেগুলার বেসিসে যে কাজগুলো আছে সেগুলো যদি করা হয় তাহলে কিন্তু রান্নাঘর খুব একটা নোংরা হয় না আর সব সময় কিন্তু ঝকঝকে থাকে। তো এই যে আজকে যেমন তেলের জারগুলো আমি ক্লিন করে নিচ্ছি, এই জারগুলো দেখা যায় আমি 2-3 দিন পর পর হালকা একটু সাবান দিয়ে ক্লিন করে নিলেই কিন্তু হয়ে যায়। আর যদি আপনি বেশি দিন পরে ক্লিন করেন তখন কিন্তু আপনার কষ্টটা বেশি হবে, তখন কিন্তু অনেক বেশি ঘষা মাজা করতে হবে। তো এই লবণদানিটাও কয়েকদিন ধরে পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু লবণ শেষ হচ্ছিল না, তাই পরিষ্কার করতে পারছিলাম না। তো আমি সব কিছুই কিন্তু এক এক করে ক্লিন করে নিচ্ছি। তো স্ক্রাবার যে রাখি সেটা কিন্তু দেখা যায় প্রত্যেক দিন তো করা সম্ভব হয় না, 2-1 দিন পর পর কিন্তু এভাবে নামিয়ে ক্লিন করে নিই, যেহেতু সাবানের পানি যে ছিটকা পড়ে তখন কিন্তু এই জিনিসটা নোংরা হয়ে যায়। চুলা আর চুলার আশপাশটা দেখা যায় আমি যতবার রান্না করি ততবারই ক্লিন করা পড়ে, কারণ দেখা যায় একটু রান্না করলেই তেল ছিটে পড়ে, দেখতে ভালো লাগে না। আর এই কর্নারটাতেও কিন্তু তেল ছিটকে যেয়ে পড়ে। তো আজকে হচ্ছে এই জায়গাটাও ক্লিন করে নিচ্ছি। এই কাজটা কিন্তু 1-2 দিন পরপরই আপনারা করতে পারেন, তাহলে দেখা যাবে কি খুব একটা নোংরা হবে না। হালকা একটু জালি দিয়ে আপনি ঘষা দিলেই কিন্তু এর যে তেল চিটচিটে ভাবটা আছে সেটা কিন্তু উঠে যাবে। তো এই কাজগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না, 10 মিনিটের ভিতরেই কিন্তু এই কাজগুলো হয়ে যায়। তো এই কাজগুলো যদি আপনারা প্রত্যেক দিন রান্না শেষে করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের রান্নাঘর ডিপ ক্লিন করার প্রয়োজন পড়বে না, আর রান্নাঘরটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এখন এই যে আমি একটা টাওয়াল দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি। আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে বা একটু প্ল্যানিং করে কাজ করলে সেই কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। তো অনেক সহজ কাজও দেখবেন যে আপনি যদি ফেলে রাখেন সেই কাজটা কিন্তু জমতে জমতে একসময় অনেক বড় আকার ধারণ করবে, তখন কিন্তু সেই কাজটা করতে আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হবে। আর সংসারের যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু একটু টাইম মেনটেন করে যদি কাজ করা যায় তাহলে কিন্তু কাজগুলি অনেক বেশি ইজি হয়। আর আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় কি জানেন, সকাল সকাল যদি ঘুম থেকে উঠে কাজ শুরু করে দেওয়া যায় তাহলে দেখবেন দিনটা অনেক বড় মনে হবে, আর আপনার কাজগুলোও কিন্তু অনেক দ্রুত শেষ করতে পারবেন। যেদিন দেখা যায় আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি সেদিন কাজ যে কিভাবে করব সেটাই বুঝে পাই না, কাজ করতে করতে অনেকটা সময় লেগে যায়। তো এর জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা অনেক বেশি জরুরি। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আপনারা সংসারের কাজগুলো শুরু করে দেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সবগুলো কাজ সেরে ফেলতে পারবেন। তো আজকে রান্নাবান্নার কাজ তো শেষ হয়ে গিয়েছে, তো পরবর্তী দিনের জন্য কাজটা যাতে সহজ হয় এর জন্য তেলের বোতলগুলো রিফিল করে রাখলাম। যা যা রিফিল করার দরকার সব কিছু কিন্তু রিফিল করে রাখছি।
আর এই চুলাটা দেখা যায় বেশিরভাগ সময় আমি রাতেই ডিপ ক্লিন করে তারপরে ঘুমাই। আর দুপুরে রান্নাবান্নার পরে আমি জাস্ট এভাবে ক্লিনজারটা একটু স্প্রে করে কাপড় দিয়ে মুছে দিই, যাতে যেই তেলটা ছিটে পড়েছে সেটা অন্তত দেখা না যায়, দেখতে একটু ভালো লাগে। কারণ চুলার আর যেহেতু কালো চুলা হওয়ার ফলে কিন্তু যে কোনো দাগ খুব সহজেই চোখে পড়ে যায়। আমার এই জানালাটা একদম চুলার সাথে হয়, রান্না করলেই কিন্তু দেখা যায় তেল ঝোল গিয়ে ছিটে পড়ে। তো আমি প্রত্যেকদিন রান্নার পরপরই একটা ভিজা কাপড় দিয়ে কিন্তু এভাবে ক্লিন করে ফেলি, এতে করে জানালাটা কিন্তু সবসময় ক্লিন থাকে আর খুব একটা তেল চিটচিটেও হয় না। আমার আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু পরিমাণও ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার এই কাউন্টার টপটাও কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেন। এই কাউন্টার টপটা কিন্তু বেশ বড়, কিন্তু আমি না যে আছে না অনেকে আছে কাউন্টার টপের উপরে অনেক কিছু রেখে একদম হিবিজিবি করে ফেলে, কাজ করার কোনো স্পেস থাকে না। আমার কাছে সেটা ভালো লাগে না। আমি দেখা যায় অর্ধেক জায়গাটা জিনিসপত্র রেখেছি আর অর্ধেকটা জায়গা আমার কাজের জন্য রেখে দিয়েছি। কারণ কাজ করতে যদি রান্নাঘরে জায়গায় পাওয়া না যায় তাহলে কিন্তু কাজ করে কোনো মজা নেই। তাই আমি হিবিজিবি জিনিস দিয়ে কিন্তু আমার রান্নাঘরটা ভরে রাখিনি, যেটা প্রয়োজনীয় জিনিস শুধু সেটাই রেখেছি। তো সব কাজকর্ম শেষ করে গোসল করে নিয়েছি, তারহামকেও খাইয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমার দুপুরের খাবারটা আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো আজকে এই প্লেটটা নিচ্ছি, ইচ্ছা করলো যে সুন্দর করে একটু থালি সাজিয়ে তারপরে খেতে বসি। এই প্লেটটাতে খেলে কি হয়, মানে একবারে সব কিছু নিয়ে চলে যাওয়া যায়, বারবার মানে বাটি ধরে টেবিলে নিতে হয় না। আজকে সবগুলো রান্নাই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, মানে ইচ্ছে করছিল মনে হয় কয় প্লেট ভাত যেন খেতে পারবো। কিন্তু ওই যে বললাম একটু ডায়েট মেনটেন করছি, তাই অল্প পরিমাণেই ভাত নিয়েছি আর একটু সবজি টবজি বেশি করে বাড়িয়ে খাচ্ছি। আর শাক ভাজি খেলে শুকনা মরিচ একটা না খেলে আমার মনে হয় ভালোই লাগে না, তো একটা শুকনা মরিচও নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও ফুটেজ। তো বিকেলবেলা আমার মামি শাশুড়ি চটপটি বানিয়ে পাঠিয়ে দিয়েছিল, তো আমার 2 ননদ নিয়ে এসেছিল, তো আমরা সবাই মিলে এখন চটপটি খাবো। তো বিকেলবেলা এই ধরনের চটপটা আইটেমের নাস্তা করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর মামি একদম সব কিছু কেটে কুটে মানে একদম রেডি করে পাঠিয়েছে। তো এখন শুধু আমরা সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। তো মামি হচ্ছে মাঝে মাঝেই দেখা যায় এরকম করে চটপটি বানালেই আমাদের জন্য পাঠিয়ে দেয়। আসলে না সবাই মিলে এই ধরনের খাবার খাওয়ার ভিতরে কিন্তু অন্যরকম একটা মজা পাওয়া যায়, এই কারণে এই ধরনের চটপটা আইটেমের খাবার কিন্তু একা একা খেতে ভালোও লাগে না। তো এইখানে এই যে আমার বাটিটা রেডি করে নিয়েছি, আজকে কিন্তু বোম্বাই মরিচও দিয়েছি চটপটিতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।